ইনভলভমেন্ট নাকি নেগেটিভ ইনভলভমেন্ট? বাবা মা কি ছেলে মেয়ের সাথে যে প্রবলেমেটিক স্মার্টফোন ইউজ করে সেটাকে এনকারেজ করছে নাকি ডিসকারেজ করছে? সেকেন্ড, চিলড্রেনস প্রবলেমেটিক স্মার্টফোন ইউজ। চিলড্রেন, এখন আপনি যখন চিলড্রেন বলছেন তখন চিলড্রেনের অনেক ডেফিনেশন আছে। ইউনাইটেড নেশন একটা বলছে, বাংলাদেশের লেবার ল একটা বলছে, ইউনাইটেড নেশন কনভেনশন অফ সিআরসি চিলড্রেন রাইট একটা বলছে, একটা কনভেনশন অনুযায়ী 18 নিচের সব 18 নিচের সবাই শিশু, আর একটা কনভেনশন অনুযায়ী 14 উপরের সব শিশু, আর একটা কনভেনশনে 16 নিচের সব শিশু। তারপর আপনি চিলড্রেন বলতে পারেন ইফ ইট কনস্টিটিউট সোশ্যালি ডেফিনেশন অফ চিলড্রেন, যেটাকে আপনি শিশু বলতে কোনো বাধাই থাকবে না। 12 বছর, 14 বছর, 13 বছর, 7 বছর। আমি এখনো বুঝতে পারছি না যে এখানে চিলড্রেন মানে কি। যদি এখানে অল্টারনেটিভ কোনো টার্ম দিয়ে এটাকে বেটার করা যায় তাহলে সেটা ভালো। অ্যাডolescent বলতে পারেন, ইউথ বলতে পারেন, হাই স্কুল স্টুডেন্ট বলতে পারেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতে পারেন, কলেজ স্টুডেন্ট বলতে পারেন, প্রাইমারি স্কুল স্টুডেন্ট বলতে পারেন। আবার এখানে হয়তো চিলড্রেনই বোঝাচ্ছে। প্রবলেমেটিক স্মার্টফোন ইউজ। স্মার্টফোন ইউজের প্রবলেমেটিকটা ডিফাইন করা কঠিন। প্রবলেমেটিকটা কিরকম ইউজ? দেখুন, স্মার্টফোন ইউজের প্রবলেমটাকেই কি আমি প্রবলেমেটিক বলছি? তাহলে কি আমার স্মার্টফোনের র্যাম কম এটা প্রবলেম হিসেবে ধরছি? এটার ব্যাটারি কম এটা? নাকি এটার ইউজেসটা প্রবলেমেটিক? যদি ইউজেস হয় তাহলে তো প্রবলেমেটিক স্মার্টফোন ইউজ না দিয়ে আপনি অন্য একটা বেটার টার্ম দিয়ে বোঝাতে পারেন যেটা আরেকটু সহজ হয়। আরবান বাংলাদেশ, এটা ঠিক আছে। এটা ভালো করেছেন যে আরবান বাংলাদেশে। এখন আরবান বাংলাদেশে আপনি যদি বলেন, এই আরবানের মধ্যে অনেক কিছু এসে যায়। হুম? যেমন ধরুন সিটি, মেগা সিটি, আম মিউনিসিপ্যালিটি, টাউন এটসেট্রা। এখন সেটা ধরুন বাংলাদেশের 1/3 হয়ে যাবে মোটামুটি। আরবান এরিয়া যদি আপনি বলেন। তো এটা আরবান বাংলাদেশ ডিফিকাল্ট, বাট হয়তো যদি এনাফ রিসোর্স থাকে পুল আপ করা যায় এ ধরনের একটা স্টাডি। তো টাইটেলটা আরেকটু ইজি হতে পারতো। কি হতে পারতো? ধরুন অ্যাজ এ রিসার্চার আমি যদি এটার কাছাকাছি একটা স্টাডি করতে চাই, আই উড আমি এটা করতাম কিরকম করতাম? আমি করতাম প্যারেন্টসদের রেসপন্স নিয়ে একটা স্টাডি করতাম। হ্যাঁ? ইনভলভমেন্ট বলতাম না। কারণ ইনভলভমেন্ট অন্যরকম একটু বুঝায়। যে জড়িত হয়ে ২ পক্ষ সমান মিলেমিশে কিছু একটা করছে। রেসপন্স নিয়ে করা যেতে পারে যে প্যারেন্টসদের রেসপন্স কি অ্যাডিকটিভ স্মার্টফোন ইউজেস এর উপরে। প্রবলেমেটিক বলতাম না। কারণ প্রবলেমেটিক অনেক হতে পারে, অনেক ধরনের। বাট অ্যাডিকটিভ বললে এটা ক্লিয়ার যে স্মার্টফোন ইউজ করে অ্যাডিক্টের মতো। তো স্মার্টফোন চিলড্রেনরা অ্যাডিক্টের মতো ইউজ করে, এটা রেসপন্সে প্যারেন্টসরা কি ধরনের মেকানিজম ডেভেলপ করছে বা কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা নিয়ে স্টাডি করা যেতে পারত। ইন্ট্রোডাকশনটা অনেক বড়, জাস্টিফাইড, দ্যাট ইজ গুড। মানে ডানেও সমান বামেও সমান ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি। যদিও আমি ব্যাকগ্রাউন্ড বলতে ওরকম ভাবে সলিড কিছু পাইনি যে আহ, স্মার্টফোন কত সাল থেকে পৃথিবীতে এসেছে, বাংলাদেশে কিভাবে এসেছে, বাংলাদেশে চিলড্রেনদের হাতে কিভাবে এসেছে, চিলড্রেনদের হাতে একটা সময় খেলনা ছিল সেটা রিপ্লেস কিভাবে স্মার্টফোন আস্তে আস্তে হয়েছে, এটা আরবান বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড বলা যেতে পারত। হুম? এবং পরবর্তীতে এটা কিভাবে একটা প্রবলেম হয়েছে প্যারেন্টসদের জন্য, টিচারদের জন্য, সোসাইটির জন্য, সেটা বলা যেতে পারত। এত বড় একটা জিনিসে কোনো আম ইয়া পাচ্ছি না আমি, রেফারেন্স পাচ্ছি না। তো আমি বুঝতে পারছি না যে আসলে আপনি এটা নিজের মাথা থেকে লিখেছেন নাকি কি দিয়ে লিখেছেন। আম এরপর স্টেটমেন্ট অফ দি প্রবলেম। এই স্টেটমেন্ট অফ দি প্রবলেমে কয়েকটা লাইন আসতে পারতো এখান থেকে। এই যে this lax oversight leaves children vulnerable to overuse and possible long-term effects on their development and well-being. এটা একটা প্রবলেম। যেহেতু প্যারেন্টসরা সবসময় নজর দিতে পারছে না, এই কারণে চিলড্রেনরা ভালনারেবল হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম। সো ইট শুড বি পজিশনড ইন দি স্টেটমেন্ট অফ দি প্রবলেম। এখন স্টেটমেন্ট অফ দি প্রবলেম আপনি বলেছেন
বাট এখানে কোনো রেফারেন্স নেই। রেফারেন্স ছাড়া স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বলা ভেরি ডিফিকাল্ট। যেমন ধরুন আপনি বলতে পারেন আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যে আমার পাশের বাসার বাচ্চাকে খাওয়াতে গেলে মোবাইল ছাড়া কাজ হয় না। দ্যাট ইজ ট্রু। বাট এই ধরনের স্টেটমেন্ট এথনোগ্রাফিক স্টাডি ওই টাইপের স্টাডিতে করা যায়। যেহেতু আপনি স্টাডি করছেন নরমাল, এই ক্ষেত্রে আপনার রেফারেন্স টানতে হবে অন্য জায়গা থেকে। যেমন ধরুন এই ক্ষেত্রে আমি যদি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বলতাম, আমি তাহলে এই ধরনের রেফারেন্স দিতাম যে যেটা দিয়ে দেখানো যেত যে এই এক্সট্রিম ইউজ অফ মোবাইল ফোন বাই চিলড্রেন কেন একটা প্রবলেম। আমি ইন্টারন্যাশনাল কোনো জার্নাল থেকে এটা খুঁজে বের করতাম যে মোবাইল ফোন এডিকশনের সাথে কোনো কগনিটিভ ইন্টেলিজেন্সের সম্পর্ক আছে কিনা, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি নেগেটিভ হতো আমি সেটা অবশ্যই এখানে ইউজ করতাম। তারপর আসতাম আমি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে বাংলাদেশে ডিজিটাল লিটারেসি নিয়ে, যে বাংলাদেশে ডিজিটাল লিটারেসির হার খুব কম, এবং একই সাথে আমাদের এডুকেশনাল যে পলিসি আছে যেটা মূলত উচিত ছিল এই ডিজিটাল লিটারেসিকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে ২০১০ সালে তৈরি, সবচেয়ে লেটেস্ট যেটা। তার মানে অ্যাজ এ স্টুডেন্ট রাইট অফ দিস মোমেন্ট, যে স্টুডেন্টটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, আপনি তাকে ১৫ বছর আগের একটা পলিসি দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছেন। দিস শুড বি ওয়ান অফ দি স্টেটমেন্ট অফ দি প্রবলেম। ইন্টারন্যাশনাল লেভেল বললাম, ন্যাশনাল লেভেল বললাম। আর একটা বলতাম যে ধরুন আম, এই পত্রিকায় পড়লে কিছু ইনসিডেন্ট পাওয়া যায়, মোবাইল কিনতে চাওয়া, হ্যাঁ, এটা নিয়ে বাবা মার সাথে দ্বন্দ্ব হয়েছে, এটা নিয়ে খুন, হ্যাঁ, এটা নিয়ে ফ্যামিলির সাথে ফিউড হয়েছে, এগুলো স্টেটমেন্ট অফ দি প্রবলেম হিসেবে বলা যেতে পারে। রিসার্চ কোয়েশ্চেন, ওকে, রিসার্চ কোয়েশ্চেন টু দিয়ে শুরু হয় না, হ্যাঁ। হাউ ডু, এটা ভালো। ইন হোয়াট ওয়েজ, ওকে। হট, ওকে। টু দিয়ে শুরু হয় অবজেক্টিভস। তাহলে আমরা ধরি টু হোয়াট এক্সটেন্ট না, রিসার্চ কোয়েশ্চেন বলা যেতে পারে টু হোয়াট এক্সটেন্ট চিলড্রেন, হ্যাঁ, এইটাই আপনি একাডেমিক ওয়েতে লিখুন। আপনার এই যে প্রবলেমেটিক স্মার্টফোন ইউজ না নিয়ে অ্যাডিকটিভ, এরকম নেটে সার্চ করলে ভালো টার্ম পেয়ে যাবেন। এ ধরনের রিসার্চ যেটা হয়েছে ওই ধরনের ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন। কিভাবে এনগেজ, এরপর কি দেখা যায়, প্যারেন্টাল মনিটরিং, কন্ট্রোল প্র্যাকটিসেস, হ্যাঁ, কি ধরনের রুলস সেট করছে, ওকে। আচ্ছা, এরপর আপনি বলতে পারেন এই রুলস গুলো কিভাবে বা কতটুকু কার্যকর। এটা ৩ নাম্বারে বলতে পারেন। এই কার্যকরের পর আপনি বলতে পারেন যে এই কার্যকরের মধ্যেই এই চিলড্রেনের অ্যাটিটিউডটা এসে পড়ে যে এফেক্টিভ কতটুকু। যদি এফেক্টিভ ভালো হয়, চিলড্রেনের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, আদারওয়াইজ হয়নি। এবং যদি না হয় তাহলে সেটা কিভাবে ব্যাকফায়ার করছে সেটা বলা যায়। ফাইনালি আপনি বলতে পারলেন রিসার্চ কোয়েশ্চেনে যে এর ফলে প্যারেন্টসরা কি কোপিং মেকানিজম নিচ্ছে, যে আচ্ছা ঠিক আছে, তুমি তো মোবাইল চালাবেই, তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি এ প্লাস পাও, ক্লাস 5-এ তোমাকে আইফোন কিনে দিব। হ্যাঁ, এটা হতে পারে কোপিং মেকানিজম খুঁজে বের করাটা। রিসার্চ অবজেক্টিভ যেটা বললাম, রিসার্চ কোয়েশ্চেনের এগেইনস্টে আসবে, টু দিয়ে শুরু হবে, একটা বেশি হবে। সিগনিফিকেন্স অফ দিস স্টাডি, সিগনিফিকেন্স অফ দিস স্টাডি প্রবলেমটা গেল। এখন সিগনিফিকেন্স অফ দিস স্টাডিতে আমরা যেটা বলেছি যে এটা পপুলার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তিনটা সিগনিফিকেন্ট পয়েন্ট বলবো আমি। এক্ষেত্রে পপুলার যেটা করতে পারি, যে দুটো বলবো যে রিসার্চ না হলে কি হয়, কি হতে পারে, কি ল্যাকিংস থেকে যাবে, আর একটা হচ্ছে রিসার্চ হলে কি হবে। আগের যে এক্সাম্পল দিয়েছি, স্কোপ অফ দিস স্টাডিতে ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিব। ফোকাস অন স্কুল এন্ড চিলড্রেন বিটুইন 10 and 17 years, 17 years, 18, এই দেখুন, দিস স্টাডি উইল বি কন্ডাক্টেড ইন ঢাকা। এখন ঢাকায় কি শুধুমাত্র বাংলাদেশের রুরাল এরিয়া, আরবান এরিয়া? তা কিন্তু না। হ্যাঁ, সুতরাং এইটা টাইটেলের সাথে কনফ্লিক্ট করছে, হয় ওইটা চেঞ্জ করতে হবে অথবা এটা চেঞ্জ করতে হবে। যাদের স্মার্টফোন আছে, স্মার্টফোনের ক্ষেত্রে আপনার আবার আপনি কি বোধ অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোই ইকোসিস্টেমকে সাপোর্ট করছেন, সেটাও বলে নেওয়া ভালো। এবং এক্ষেত্রে কি বলা যায়, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ায়, হ্যাঁ, যে প্যারেন্টসরাও কি স্মার্টফোন ইউজ করছে কিনা,
এটা বলে নিতে পারেন। এবং আদার ফ্যাক্টর আসতে পারে যে আম উম যে ধরুন মোবাইল ফোন ওই বাচ্চা কি একা ইউজ করে নাকি ওটা ফ্যামিলির সবার ফোন? নাকি ওটা শুধুমাত্র ভাই-বোনদের মধ্যেই থাকে এরকম। এটা বলতে পারেন ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় আরো খুঁজলে ভালো, ভালো কিছু পয়েন্ট পাওয়া যাবে। লিটারেচার রিভিউ এইখানে কিছু রেফারেন্স আমি দেখছি। বাট এটা ঐরকম লিটারেচার রিভিউ দেওয়ার চেষ্টা করুন যেটা ওই মুনিয়া আজাদরা দিয়েছেন বা হেলালি যেটা দিয়েছে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তার মানে হচ্ছে আপনি থিওরি ব্যবহার করবেন। ওকে ফাইন। আপনি কি নিলেন কয়েকটা থিওরির মধ্যে কয়টা নিলেন? প্যারেন্টাল মেডিয়েশন থিওরি, সেলফ ডিটারমিনেশন থিওরি, অ্যাটাচমেন্ট থিওরি কয়েকটা। ওকে। এখন এই থিওরিকে কিভাবে আপনি অ্যালাইন করবেন এটা আমি এখনো বুঝতে পারছি না। যেহেতু আপনি প্যারেন্টাল মেডিয়েশন থিওরি আগে দিয়েছেন, আমি ধরে নিই যে এটাই আপনার মোস্ট রিলেভেন্ট থিওরি। আচ্ছা দেখি তাহলে এই থিওরি কি বলছে। মিডিয়া থ্রু স্ট্র্যাটেজিস সাচ এস রেস্ট্রিকটিভ মেডিয়েশন, রুলস অ্যান্ড মনিটরিং, অ্যাক্টিভ মেডিয়েশন, ডিসকাশন, এক্সপ্রেশন, ইউজ, গ্রেট, এইগুলো হচ্ছে আসল তাহলে। তাহলে মোস্ট প্রবাবলি আপনার কোয়েশ্চেনিয়ার এই রেস্ট্রিকটিভ মেডিয়েশন, অ্যাক্টিভ মেডিয়েশন অ্যান্ড ইউজ এই ৩ টা কম্পোনেন্টের আন্ডারে কোয়েশ্চেন থাকতে হবে। অথবা এই ডিটারমিনেট থাকতে হবে যে এইটার ভিত্তিতে আমি এনালাইসিস করব এবং একই সাথে ডাটা কালেকশন করব। ওকে। আর যদি এগুলোও হয় তাহলে এগুলোর মধ্যেও কি, কি আসবে সেগুলো নিয়ে একটা কমপ্লিট লিস্ট করতে হবে। বেটার হচ্ছে এই রিসার্চ ডিজাইন মেথোডোলজির এই নিচে একটা ফ্রেমওয়ার্ক দেয়া। যেখানে আমি বুঝতে পারবো যে আচ্ছা এই জিনিসের উপরে ভিত্তি করে আপনি এনালাইসিস করবেন। যেহেতু আপনি এনালিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিচ্ছেন না, তার মানে শুধুমাত্র থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিচ্ছেন এবং ৩ টা দিচ্ছেন। তার মানে আপনার এখানে একটা ইনফোগ্রাফিক দিতে হবে যেটা ৩ টা থিওরির এলিমেন্ট গুলোকে কম্বাইন করে একটা নতুন কিছু ডেভেলপ করছে। রিসার্চ ডিজাইন, মিক্স মেথড, ক্রস সেকশনাল বলে নেওয়াটা ভালো। ক্রস সেকশনাল সার্ভে, সার্ভে হয় না, ক্রস সেকশনাল স্টাডি হয়। জেনারেট স্ট্যাটিস্টিক্যাল ডাটা। তাহলে কি শুধুমাত্র আপনি কোয়ান্টিটেটিভ করবেন? যেহেতু বলছেন জেনারেট স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ফোকাস গ্রুপ ডিসকাশন, প্রোভাইড রিচার ইনসাইট, ফ্যামিলি কালচারাল অ্যাটিটিউড, এটা কি আসবে? সারাউন্ডিং টেকনোলজি ইউজ, না এখানে ফ্রেমিংটা একটু ভিন্ন হবে। এটা একটু ভিন্ন হবে। রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইনে এই কোয়ালিটিভ কোয়ান্টিটিভ বলার দরকার নেই, ক্রস সেকশনাল পর্যন্ত বলে থাকুন। কোয়ালিটিভ কোয়ান্টিটেটিভ জিনিসটা আসবে একটু পর। স্টাডি পপুলেশন স্কুল গোয়িং চিলড্রেন এজ 10 to 17 along with their parents, মা বাবা। সিলেক্টেড considered the stage highly selected smartphone for entertainment। এইখানে একটা রেফারেন্স আসা উচিত। যেহেতু আপনি বলছেন যে এই এইজটা সবচেয়ে বেশি prone to use electronic devices like mobile phone। স্যাম্পলিং টেকনিক, স্ট্র্যাটিফিক স্যাম্পলিং। আপনি যেহেতু স্ট্র্যাটিফাইড নেবেন, পাবলিক নেবেন, প্রাইভেট নেবেন দুটো, সেমি প্রাইভেটও নিচ্ছেন ৩ টা স্ট্রাটা। ওকে। প্যারেন্টস, চাইল্ড, পেয়ার্স। আচ্ছা তাহলে যেহেতু পাবলিক প্রাইভেট ইনস্টিটিউশন বেস নিচ্ছেন স্ট্রাটা, প্যারেন্টসদের স্ট্রাটা কি হবে সেটা একটু মেনশন করলে ভালো হতো। হুম, যে আরেকটু ক্লিয়ার করা যে প্যারেন্টস কতজন এবং চিলড্রেন কতজন। এখানে ৩০০ উইল বি সার্ভেড ফর কোয়ান্টিটেটিভ, আচ্ছা, এবং এটা কোয়ালিটেটিভ ইন্টারভিউ 20 প্যারেন্টস। এখন এর মধ্যে মেল প্যারেন্টস, ফিমেল প্যারেন্টস এটা একটু উল্লেখ করে দিবেন। 10-10 হবে, 8-12 নাকি? চিলড্রেনের মধ্যে কিছু না আনাই ভালো, আবার আনতেও পারেন যদি আপনি ওই লেন্সে একটা নতুন অ্যানালাইসিস ডেভেলপ করতে চান। ৩০০ প্যারেন্টস, চাইল্ড পেয়ার্স, তার মানে কি ১৫০ চিলড্রেন এবং ১৫০ প্যারেন্টস।
এরকম কিছু একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, এইটা যদি করেন তাহলে ঠিক আছে, মিক্স মেথড বলা যায়, যেহেতু বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট আছে। সার্ভে কোয়েশ্চেনিয়ার, ডাটা কালেকশন মেথড, সার্ভে কোয়েশ্চেনিয়ার। এখন কোয়েশ্চেনিয়ার ঠিক আছে, বাট সেমি স্ট্রাকচারড, স্ট্রাকচারড কোনটা একটু বলে নিলে ভালো হয়। ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে কি থাকবে না এরকমগুলো। অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ ডাটা, এসপিএসএস, ডেসক্রিপটিভ, ওকে ফাইন। কোয়ালিটেটিভ, ইন্টারভিউ। ইন্টারভিউ ক্ষেত্রে বলে নেওয়া ভালো, সবাইকেই বলি দুই ধরনের, একটা হচ্ছে আইডিআই আর একটা হচ্ছে কেআইআই। তো আপনি যেহেতু প্যারেন্টস এবং স্টুডেন্ট নেবেন, টিচার চিলড্রেন, কেআইআই না, এখানে আইডিআই আসবে। আচ্ছা, এক্ষেত্রে ইন্টারভিউতে বলে নিবেন যে ইন্টারভিউ কয় ঘন্টার হবে, ব্রিফিং থাকবে কিনা, গ্যাপ থাকবে কিনা, হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি বলা থাকবে কিনা সেটা, ওয়ার্ক শিডিউল উইক 1 উইক 2 এটার উপরেই মান্থ মান্থ 2 এরকম করে দিবেন। সার্ভে ডিজাইন, ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, ডাটা কালেকশন করেছেন 2 সপ্তাহ, ডাটা অ্যানালাইস, ড্রাফটিং, রিসার্চ। এটা আপনার চ্যাপ্টারের নাম অনুযায়ী দিয়ে দিলে ভালো হয়। যেমন লিটারেচার রিভিউ আপনি করবেন 1 উইক, তাহলে এই যে আপনি ইন্ট্রোডাকশন লিখলেন, ওটা একটা এই ব্যাকগ্রাউন্ড লিখলেন, এটা যাওয়ার কথা না? এটাও তো যাওয়ার কথা। সুতরাং ওটা দিলেও ভালো হয়। রেফারেন্স যেটা আছে, অথর ডেট, এটা ভালো ভালো আছে। ইন্টেন্ডেড করে দিয়েছে, ডিওআই আছে। শুধু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে জার্নাল অফ বিহেভিয়ার এডিকশন। এই যে এই জার্নালের নামটা শুধু ইটালিক হয়, তাহলেই এপিএস স্টাইল হয়ে গেল। পরবর্তী প্রপোজালে চলে যাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলুন। এই আমরা যে রিসার্চ প্রপোজালটা দিব, এখানে বলা ছিল যে 3জন গ্রুপ, একজন মিটিং মেম্বার। তার মানে এটা তো সিবিআর টাইপের হয় না? তাহলে স্যার এটা অ্যাপ্লাইড কিভাবে রিসার্চ, আচ্ছা বুঝতে পেরেছি। সহজে বলে দিই, অ্যাপ্লাইড রিসার্চ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন রিসার্চ বলা হয়। এই অ্যাকশন রিসার্চেরই আরেকটা নাম কমিউনিটি বেসড রিসার্চ, যেখানে কোয়েশ্চেনটা কমিউনিটির মানে আমরা তো জানি যে বেসিক এবং অ্যাপ্লাইড রিসার্চের তফাৎটা কি। বেসিক রিসার্চ কোন একটা জেনারেল বিষয় নিয়ে কথা বলে, অ্যাপ্লাইড রিসার্চ কোনো একটা সমস্যা নিয়ে কথা বলে এবং সেটার সলিউশন দেয়, রিয়েল ওয়ার্ল্ড কোনো একটা প্রবলেম নিয়ে কথা বলে। হুম। এখন এইটাকে আপনি যদি সিবিআর লেন্সে দেখেন, সেখানে কমিউনিটি বেসড রিসার্চ হয়ে যায় শুধুমাত্র দুটো জিনিস করলেই। এক, এই যে এইখানে 4 জনের নাম আছে, এই 4 জনের সাথে আরেকজন আসবে। ঠিক আছে? যেমন ধরুন, ইভ্যালুয়েটিং পাবলিক ইউজ অ্যান্ড কমিউনিটি ভ্যালু ইন এ রিজেনারেটেড আরবান পার্ক। এটা সম্ভবত এই গুলশান বা বনানীর পার্কটা বোধহয়। ধরুন ওটা বা ওটা না। তো ওই পার্কে যে ইন্ডিভিজুয়াল যায়, ব্যবহার করে, ওই সার্ভিসটা নিয়ে থাকে, তাকে আপনি রিসার্চার হিসেবে এড করে তাকে বলবেন যে এই পার্ক নিয়ে আপনার কি প্রবলেম আছে যেটা আপনি ফেস করেন অন ফ্রিকোয়েন্ট বেসিস। সে 10টা বলল, এর একটা আপনারা সিলেক্ট করলেন, বললেন যে আমরা এইটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এটার সমাধান কি কি হতে পারে আমরা সেটা খুঁজে বের করব। এরপর আপনারা সেটা খুঁজে বের করলেন, ওই কমিউনিটি মেম্বারের হেল্প নিলেন ডাটা কালেকশনে, সে কাউকে পরিচিত করিয়ে দিল আপনাদের সাথে। এরপর আপনারা যখন পেপারটা রেডি করে ফেললেন, তখন ওই কমিউনিটি মেম্বার এবং যাদের কাছ থেকে ডাটা নিয়েছেন তাদেরকে আবার পেপারটা দেখালেন, যে দেখেন আমি আপনাদের কাছ থেকে যে ডেটা নিয়েছি, এই ডেটা নিয়ে এই বলেছে যে আপনারা এই চান, এই প্রবলেম ফেস করেন। তারা তখন দেখবে, দেখে হয়তো বলবে না না এই লাইনটা আমি বলিনি, হয়তো সে অবশ্যই বলেনি অথবা বলেছে, সে ওটা কেটে দেওয়ার অধিকার রাখে। ঠিক আছে? তারপর সে বলবে যে এইটা আমি আরো ভালোভাবে বলতে চাই। হুম? যে পার্কে কলার ছোলা বিছিয়ে রাখে, হকাররা আসে, ময়লা করে রাখে, পুলিশ টাকা নেয়। এগুলো আমি ভুলে গিয়েছি বলতে, এগুলো আমি বলতে চাই। এইটাই হচ্ছে কমিউনিটি বেসড রিসার্চকে আলাদা করে নরমাল রিসার্চ থেকে। জি স্যার, বুঝতে পারছি। তো আপনারা সাবমিটেড বাই এখানে একজন কমিউনিটির মেম্বারের নাম দিয়ে দিতে পারেন। সিনিয়র সিটিজেন হলে আপনার বাসায় সিনিয়র সিটিজেন একজনকে ধরে নিন। হ্যাঁ? আবার যদি আপনি
পাসার বাই নিতে চান, নিয়ে নিন। একজন পার্কে হাঁটে, বাসায় দেখুন যে আপনার বাসার মধ্যে কে পার্কে হাঁটে, আত্মীয়দের মধ্যে কে হাঁটে, বাসায় কথা বলুন আপনাদের আত্মীয়দের মধ্যে কার আছে স্কুল গোয়িং চিলড্রেন যে মোবাইল ইউজ করে, কমিউনিটি মেম্বার অনেক পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই প্রপোজালটা নিয়ে একটু কথা বলি। এই প্রপোজালটা টাইটেলটা ভালো পাই, এটা কেস স্টাডি হয়ে গিয়েছে, একটা স্পেসিফিক পার্ককে নিয়ে বলছেন। এটা পাবলিক ইভ্যালুয়েটিং পাবলিক ইউজ বলতে কি? হুম, evaluating public use and community value in a regenerated urban park. টাইটেলটা ভালো হয়নি তা বলা যাবে না, টাইটেলটা কনভেনশনাল না। আনকনভেনশনাল টাইটেল ইজ ফাইন, বাট আনকনভেনশনাল টাইটেল ব্রিংস আনকনভেনশনাল মেথোডোলজি, আনকনভেনশনাল মেথোডোলজি ব্রিংস আনকনভেনশনাল অ্যানালাইসিস, এবং এইটা যদি প্রপার ওয়েতে না করা যায় তাহলে ভালো হয় না। এটাকে নরমাল ওয়েতে কিভাবে ফ্রেম করা যায়? এটাকে সময় দিতে হবে। আমরা দেখি নিচে কি আছে। ইন্ট্রোডাকশন, দি আরবান পার্ক ইম্পেরেটিভ ইন এ গ্লোবাল কনটেক্সট। ইম্পেরেটিভের মতো স্ট্রং ওয়ার্ড ইউজ করেছেন কে জানে, বাট আরবান পার্কের মতো একটা বিষয় গ্লোবাল কনটেক্সটে ইম্পেরেটিভ আনা, এটা মানে এটা দিস ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমি যদি বলি যে ধরুন কি বলতে পারি যে ইন্টারন্যাশনাল লেভেলে কাটা চুলের প্রভাব, হ্যাঁ, এখন চুল কাটার প্রভাব তো কিছু না কিছু আছেই, কোনো না কোনো ক্ষেত্রে আছে, কিন্তু সেটা যদি গ্লোবাল কনটেক্সটে নিয়ে যেতে পারি, হ্যাঁ, সেটা একটু কঠিন হয়ে গেল। কারণ আমরা যখন আহ, ওই গ্লোবাল লেভেলের কথা বলি তার আগে কয়েকটা নিচে লেভেল আছে। হ্যাঁ, গ্লোবাল লেভেলের নিচে আছে রিজিওনাল লেভেল, এখন তার নিচে আছে ন্যাশনাল লেভেল, তার আগে ডিভিশনাল, তারপর ডিস্ট্রিক্ট, এরকম। এখন যখন আমরা আরবান পার্কের কথা বলি, এই আরবান পার্ক কিন্তু ন্যাশনাল লেভেলে হয় না। কিরকম হয় না? দেখবেন যে কোনো পার্ক কোনো একটা ন্যাশনাল অথরিটি সুপারভাইজ করছে না, ম্যাক্সিমাম একটা মিউনিসিপ্যালিটি অথবা একটা সিটি কর্পোরেশন ম্যানেজ করছে। তার মানে হচ্ছে ওই জায়গার জিনিসটা অনেক উঁচুতে নিয়ে যাওয়া যাবে না। যেরকম একটা এলাকার ইউএনও কে ইন্টারন্যাশনাল লেভেলে সিগনিফিকেন্স দেখানো সম্ভব না, কারণ উনি উপজেলা, উপজেলা পর্যায়ে উনি আছে। উনি যতক্ষণ পর্যন্ত না একটা সেক্রেটারিয়েটে বসে, ওই লেভেল পর্যন্ত, ন্যাশনাল লেভেল পর্যন্ত না গেলে ওনাকে ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়া যাবে না। দি ক্রাইসিস অফ গ্রিন স্পেসেস, টাইটেল তো খুব দারুণ দারুণ দিয়েছেন, যে গ্রিন স্পেসেস এর ক্রাইসিস কি। এখানে গ্লোবাল ইম্পারেটিভ টেকস অন এ পার্টিকুলার আর্জেন্সি ইন ঢাকা, বাট হোয়াই দি গ্লোবাল ইম্পারেটিভ টেকস অন পার্টিকুলার আর্জেন্সি ইন ঢাকা? ঢাকায় যে একটা বৈশ্বিক আকর্ষণ কাজ করবে পার্কের ক্ষেত্রে, সেটা কেন কাজ করবে? যদি এটা হতো যে ধরুন সিকিউরিটি অফ ডিপ্লোম্যাট, সেটা বোঝা যেত, বাট পার্কেরটা কেন সেটা আমি বুঝতে পারছি না অ্যাজ এ রিডার। র্যাপিডলি এক্সপ্যান্ডিং মেগাসিটি, রেফারেন্স দেননি, ধরে নেই যে ঢাকা মেগাসিটি। ঢাকা ইজ ফেসিং সিরিয়াস ক্রাইসিস ডিউ টু র্যাপিড লস অফ ইটস গ্রিন স্পেসেস। ওকে, এইটা ইন্ট্রোডাকশনে আসছে, সিগনিফিকেন্সের মতো লাগছে, বাট ব্যাকগ্রাউন্ড আমি এখনো পাইনি যে বাংলাদেশে এই পার্কের যে ক্রাইসিস সেটা কিভাবে আসলো, বা পার্ক ইটসেলফ এটা কিভাবে আসলো। একটা সময় তো সবই পার্ক ছিল, মানুষ ছিল এক একটা, মানে এক এক জায়গায় বিক্ষিপ্ত, একটু একটু ঘর বানিয়ে থাকতো। এরপর আস্তে আস্তে জনবসতি বাড়ার সাথে সাথে, আরবানাইজেশন হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ওই বিশাল ঘন জঙ্গল ছোট হতে হতে পার্ক হয়ে গেল, মানুষ পার্ক তৈরি করলো। In response to crisis, park regeneration initiative. ওকে, আপনি বোধহয় এখানে বাংলাদেশের কথা বলছেন। নোটেবলি দি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন
এম্বার্কড অন অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, রেফারেন্স নেই, বুঝতে পারছি না যে আসলে এটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট কিনা। এবং যে পার্কের কথা বলছি সেটা কি আসলে ডিএনসিসি, এটাও আমি বুঝতে পারছি না। কারণ আমি শিওর না, বাট আমি বুঝতে পারছি না যে বাংলাদেশে ডিএনসিসি আসার পর কোনো পার্ক নতুন করেছে কিনা। জমি পাওয়া তো খুব টাফ। এর আগে থেকেই যদি জমি না থেকে থাকে, পার্ক করা তো খুব কঠিন। এক্সপ্লিসিট ইনকর্পোরেশন অফ কমিউনিটি পার্টিসিপেশন ইন দিস প্ল্যানিং এন্ড ডিজাইন ফেজ, রেফারেন্স ছাড়া বলা কঠিন। ধরে নিই রেফারেন্স আছে। সিগনিফিক্যান্ট ডিপারচার, ইনডিউসিং কেস স্টাডি, থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট তো আসবে না। অ্যাপ্লাইড রিসার্চ ইন পাবলিক অ্যাড, এটাই আসবে না। লিটারেচার রিভিউ, আমি ধরে নিচ্ছি তাহলে এই উপরের জিনিসগুলো আপনি ইন্ট্রোডাকশন হিসেবে লিখেছেন, কিন্তু ইন্ট্রোডাকশনের ভিতরে যে জিনিস থাকে সেগুলোর সাব চ্যাপ্টারের নাম তো ভিন্ন হয়। এখানে আমি বুঝতে পারছি না এই কারণে যে কোন সাব চ্যাপ্টারের নামটা আসলে কি হবে, এইটা ঠিক করা উচিত এবং ইন্ট্রোডাকশনে রেফারেন্স দেওয়াটা উচিত। লিটারেচার রিভিউ, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক একসাথে লিখেছেন, আলাদা লিখলে ভালো হয়। আচ্ছা, আস্তে আস্তে যাই। যেহেতু লিটারেচার রিভিউ আগে বলেছেন, তার মানে প্রথমেই সাব চ্যাপ্টারে থাকার কথা লিটারেচার রিভিউ, বাট এসেছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। ওকে, ফাইন। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকেই দেখি। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে দেখি তো কি কি থিওরির কথা বলেছেন। পাবলিক হেলথ ভ্যালু, না এটা থিওরি হতে পারে না। এনভায়রনমেন্টাল ভ্যালু, এটাও থিওরি হতে পারে না, অথরদের কোনো নাম নেই। ইকোনমিক ভ্যালু, এটা তো কেমন হয়ে গেল, এটা মনে হচ্ছে সিগনিফিকেন্স অফ দি স্টাডি হয়ে গেল, যে পার্ক কি কি করে। হ্যাঁ, পাবলিক হেলথ করে, এনভায়রনমেন্টের উপকার করে, সোশ্যাল কমিউনিটি বাড়ায়, ইকোনমিক ভ্যালু আছে। সিস্টেমেটিক চ্যালেঞ্জ টু ইউজিএস, হোয়াট ইজ ইউজিএস? আরবান আরবান গভর্নেন্স। ইউজিএস এর মানে কি? আমি কি কিছু মিস করছি? আরবান পার্ক গভর্নেন্স, তাহলে ইউপিজি। টাইটেল চলে যায়। ইউ ইউজিএস হচ্ছে আরবান গ্রিন স্পেসেস। আরবান গ্রিন স্পেসেস। আচ্ছা, আরবান গ্রিন স্পেসেস। ওকে, গেল। কোথায় যেন ছিলাম? এটার উপরটা এই সিস্টেমেটিক চ্যালেঞ্জেস টু ইউজিএস। আচ্ছা, তাহলে এই চ্যালেঞ্জটা কি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে নাকি লিটারেচার রিভিউ? মনে হচ্ছে লিটারেচার রিভিউ এর। আচ্ছা, লিটারেচার রিভিউই হতে পারে, থিওরিটিক্যাল তো হবেই না। রিকগনিশন অফ আরবান প্যাক্টস ঢাকা ফর্মিডেবল অ্যারে অফ, ফর্মিডেবল অ্যারে, ভেরি গুড ওয়ার্ড। জানি না নিজে লিখেছেন কিনা। গভর্নেন্স পলিসি ফেলিয়ার, এটা মোস্টলি লিটারেচার রিভিউ, বাট রেফারেন্স নেই। রেফারেন্স ছাড়া বলাটা তো জি। অনেক কঠিন। রেফারেন্স ছাড়া তো হয় কি, নর্মালি লিটারেচার রিভিউতে এক লাইন রেফারেন্স, এক লাইন আপনার ওই সোর্সের উপরে আপনার ওপিনিয়ন বা অন্যদের ওপিনিয়ন বা ওটার ইমপ্লিকেশন, আবার একটা রেফারেন্স, আবার একটা ওপিনিয়ন, আবার একটা রেফারেন্স, একটা ওপিনিয়ন। সহজভাবে দুইটা পরপর লাইন একসাথে পাওয়া কঠিন লিটারেচার রিভিউতে। রেফারেন্স নেই সেখানে, এখানে কয়েকটা প্যারাই আছে রেফারেন্স ছাড়া। এমার্জিং প্যারাডাইম ইন পার্ক গভর্নেন্স, এটা তাহলে লিটারেচার রিভিউই হবে। আচ্ছা, এই যে দি লিটারেচার দাস প্রেজেন্টস, তার মানে উপরের গুলো লিটারেচার। লিটারেচার পয়েন্ট ওয়াইজ হবে না, হ্যাঁ, এই এরকম দিতে পারেন, এইটারই পয়েন্টটা কেটে দিতে পারেন আর রেফারেন্সটা থাকবে। তাহলে লিটারেচার রিভিউ এন্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এই লাইনটা তাহলে এটা ভুলে এসেছে, এখানে আসবে লিটারেচার রিভিউ। তাহলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিচে আছে, লিটারেচার রিভিউ এর পর। লিটারেচার, না, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নাই, এখানে শুরু হয়ে গেছে অন্য চ্যাপ্টার। রিসার্চ প্রবলেম, কোয়েশ্চেন এন্ড অবজেক্টিভ আলাদা আলাদা দিবেন, ভালো হবে। রিসার্চ প্রবলেম, প্রবলেম স্টেটমেন্ট। ওকে,
প্রবলেম স্টেটমেন্ট ভালো বলেছেন, বাট এইটাই আপনার অন্যান্য প্রপোজালে যেরকম দেখিয়েছি ওইরকম ভাবে সাজিয়ে নিতে হবে। প্রাইমারি রিসার্চ কোয়েশ্চেন একটা, রিসার্চ কোয়েশ্চেন যদি দেন তাহলে টু হোয়াট এক্সটেন্ট ডাজ দি রিডেভেলপ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, রিডেভেলপ দিলে রিজেনারেটেড যে কোনো একটা ইউজ করলে ভালো। মডেল অফ পার্টিসিপেটরি আরবান ডিজাইন, এই পার্টিসিপেটরি আরবান ডিজাইন কিন্তু আবার একটু অন্যরকম হয়ে গেল, হ্যাঁ। সাকসেসফুলি ডেলিভার পাবলিক ইউজ অ্যান্ড কমিউনিটি ভ্যালু টু ইটস ইউজার। ইউজার নিল, ইউজার দিব নাকি বেনিফিশিয়ারি দিব, কোনটা দেয়া যায়? সিটিজেন দিব। কয়েকটা স্কলারশিপ দিকে বলতে হবে, ইউজার টার্মটা একটু কম যায়, বেনিফিশিয়ারি হতে পারে। পার্কে যারা ঘুরে তাদেরকে কি বলে জানার একটু চেষ্টা করুন। সাব কোয়েশ্চেন, ওকে, হোয়াট আর দি প্রাইমারি ইউজার অফ দি পার্ক ইন টার্মস অফ ডেমোগ্রাফি প্যাটার্ন অফ ইউজ, তাহলে এখানে দুটো কোয়েশ্চেন আসলো, এই একটাকে দুটো করতে হবে। হাউ স্যাটিসফাইড আর ইউজার উইথ পার্ক কি অ্যাট্রিবিউটস, ওকে, হোয়াট পারসিভড অ্যান্ড হাউ সোশ্যাল বেনিফিট দি ইউজার ডিরাইভ ফ্রম দি পার্ক, হ্যাঁ ওকে ওকে ওকে, কারেন্ট কো-ম্যানেজমেন্ট মডেল এনশিওরিং পার্ক লং টার্ম, ওকে, এইটা ঠিক আছে। অবজেক্টিভও মনে হচ্ছে ঠিক আছে। 2 হচ্ছে কোয়ান্ট, 3 হচ্ছে কোয়ালিটেটিভ। ওকে ওকে, ভালোই তো আগাচ্ছেন। এভিডেন্স, হ্যাঁ এটা তো ভালো আছে। রিসার্চ কোয়েশ্চেন অবজেক্টিভ ভালো, পুল আপ করতে পারলেই ভালো। ডিজাইন, রিসার্চ ফিলোসফি, এ তো কঠিন হয়ে গেল। প্র্যাগম্যাটিক রিসার্চ ফিলোসফি, প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক যদি আপনি বলতে চান তাহলে নন প্র্যাগম্যাটিক এর কথা আনতে হবে, যে যেহেতু অ্যাপ্লাইড রিসার্চ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হাউ ইট সেপারেটস ফ্রম নন প্র্যাগম্যাটিক রিসার্চ ফিলোসফি। মিক্সড মেথড, কোয়ান্ট, কোয়ালিটেটিভ, ওকে, কেস স্টাডি সিলেকশন। এখন যেহেতু আপনি কেস স্টাডি বলছেন, এখন কিন্তু তাহলে আপনি কোয়ান্ট এ যাওয়াটা একটু কঠিন হয়ে গেল। হুম, কারণ আপনার কেস স্টাডি টার্মটা তখনই ইউজ করা হয় যখন স্যাম্পল হয় কম। হুম, ধরুন আপনি 10 জন, 4 জন, 12 জন সর্বোচ্চ নিলেন, সূক্ষ্ম সূক্ষ্ম কি বললো সব বললেন। এখন তো আপনি যদি SPSS ইউজ করেন, কোয়ান্টিটেটিভলি অ্যাসেস ইউজার স্যাটিসফ্যাকশন, তাহলে তো আপনার কমপক্ষে 50 জনের কাছ থেকে টাকা লাগবে। 50 জনকে নিয়ে তো আপনি স্টাডি করতে পারবেন না, কেস স্টাডি করতে পারবেন না। সিলেকশন, the justification for the selection includes, আচ্ছা কেন আপনি জাস্টিস শাহাবুদ্দিনকেই নিচ্ছেন, এটা রেশনালি অফ দি স্টাডি অথবা সিগনিফিকেন্স অফ দি স্টাডিতে যায়। ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, মাল্টি প্রলং ডাটা কালেকশন স্ট্র্যাটেজি, ওকে, কিন্তু ডিউরেশন কত, ডিউরেশনটা প্রয়োজন ছিল। ফেজ 1 স্ট্রাকচারড ইউজার সার্ভে, কোয়ান্টিটেটিভ স্ট্রাকচারড, তার মানে হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন নেই। ডেমোগ্রাফি দিলাম, এরিয়া অফ রেসিডেন্স, এইজ, জেন্ডার, অকুপেশন, আর কি থাকতে পারে? একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, কারণ আপনি যেহেতু জানতে চাচ্ছেন যে উম, সে আহ, তার এই ইউজার স্যাটিসফ্যাকশন কিরকম। ইউজার স্যাটিসফ্যাকশন লার্জ, পার্কে গিয়ে চোখের আহ, দেখা দেখে ফিরে আসে, দৌড়াইতে পারে না, তো এটা একটা বিষয়। একই সাথে তাহলে কিন্তু তাহলে টাইপ অফ এক্সারসাইজও লাগবে জানা। আমি জানি না সেটা আপনি দিয়েছেন কিনা। জি স্যার, দেওয়া আছে। ওয়াকিং, জগিং, Joking. সোশ্যালাইজিং, ওকে ওকে, প্লেগ্রাউন্ড, এখানে তাহলে লেন্থও লাগবে, কতক্ষণ করে, হ্যাঁ, জি। ফ্রিকোয়েন্সির সাথে, জগিং কতক্ষণ করে, সোশ্যালাইজিং কতক্ষণ করে, এরকম। স্যাটিসফ্যাকশন 5 পয়েন্ট লাইকেট স্কেল, ওকে,
perceived benefit, sampling, systematic sampling method নিচ্ছেন। পারপোসিভ মনে হচ্ছে না? এটা তো মনে হচ্ছে পারপোসিভ। আচ্ছা একটু দেখে নিয়েন, আপনার ফ্রিডম আছে, জাস্টিফিকেশন ঠিক থাকলেই হলো, স্যার কনভেনিয়েন্সও একটু নিতে আবার পারেন, বলা যাবে? আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম স্নোবলও নিতে হয়েছিল। পারেন। আমি আচ্ছা যেগুলো আছে বলছে সিস্টেমেটিক স্যাম্পলিং মেথডটা নিয়েছেন, এটা কেন নিয়েছেন? আপনি পারপোসিভ অথবা যেটা ইজি রিসার্চারদের জন্য কনভেনিয়েন্স স্যাম্পলিং, সেটা কেন নেননি? একটা জিনিস বলা যেতে পারে, এইখানে তাদেরই নিবেন যারা রেগুলার বেসিসে আসে। ধরুন আমার মতো একজন গেল ঘুরতে, না তারটা নিব না। সেক্ষেত্রে মনে হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং স্টাইল বেস্ট হবে, কারণ পার্কে অনেকেই ঘুরতে যায় মাসে একবার, তাকে ধরলেন, সে আপনাকে ভালো ডাটা দিতে পারবে না। 150 থেকে 200 সার্ভে করবেন, তার মানে হচ্ছে কেস স্টাডি, এটা তো মিলল না। সেমি স্ট্রাকচার স্ট্রাকচার ওকে, ইন ডেপথ কনভারসেশন অ্যান্ড কি ইনফরমেন্ট, কি ইনফরমেন্ট যদি বলেন সেটা এখানে আসার সুযোগ কি আছে? কি ইনফরমেন্ট আনলে আনতে হবে কাদের জানেন? আরবান ডিজাইনার যারা আছে, আরবান প্ল্যানার, তাদের তাদের আনতে পারেন। দেখি তো, প্রজেক্ট টিম, এটা পাবেন না, কঠিন হয়ে যাবে। পেতেও পারেন মেইনটেনেন্স সুপারভাইজার, না এই কেআইআই না, এই এই মেইনটেনেন্স সুপারভাইজার বুঝবে না যে আসলে কি ধরনের ফ্যাসিলিটি জনগণ পাচ্ছে, ওই রকম নলেজ রাখবে না। লোকাল কমিউনিটি, ও না, উনিও বুঝবে না। প্রফেশনাল লাগবে যে টাকা নেয় এইটা করেই নেয়, তার লিভলিহুড জড়িত। অডিও রিক্রুটিং পারপোসিভ স্যাম্পলিং, এই যে এখানে পারপোসিভ স্যাম্পলিং বলছেন, আবার উপরে দেখলাম অন্য ধরনের স্যাম্পলিং, একটু ডিটেলস করে বলতে হবে। আবার এখানে স্নোবল স্যাম্পলিং, আপনি একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করুন। মাল্টিপল টাইপ অফ স্যাম্পলিং অবশ্যই করতে পারেন, বাট সেটার একটা স্ট্রং জাস্টিফিকেশন লাগবে যে কেন। যেমন ধরুন স্নোবল স্যাম্পলিং, এটা আমি কাদেরকে নিয়ে করতে চাচ্ছি? কি ইনফরমেন্ট উইল বি আইডেন্টিফাইড থ্রু অফিসিয়াল ডিএনসিসি কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড স্নোবল স্যাম্পলিং। তার মানে হচ্ছে ডিএনসিসির অফিসিয়াল যারা আছে তাদেরকে আমি পাবো স্নোবল স্যাম্পলিং এর মাধ্যমে। এখন স্নোবল স্যাম্পলিং করার জাস্টিফিকেশন তখনই আসে যখন আপনি এমন টার্গেট গ্রুপকে স্যাম্পল বানাচ্ছেন যারা পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন শেয়ার করে না অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস। এখন ডিএনসিসির যে অফিসিয়াল আছে তারা তো পাবলিকলি অ্যানুয়াল রিপোর্টে গর্ব করে বলে যে এই প্রজেক্ট করেছি, এ আমি করেছি, এই হ্যান করেছি, ত্যান করেছি, অমুক লোক এই পজিশনে ছিল, এত টাকা আমরা সরকারের কাছ থেকে নিয়ে অনেক উপকার করেছি। স্নোবল স্যাম্পলিং ওই ক্ষেত্রে ছিনতাইকারীর টিম, আমরা এবার এই বছরে 40টা মোবাইল, 2টা গাড়ি, একটা মোটরসাইকেল, 2টা সোনার চেইন চুরি করেছি।
তাদের ডাটা কিভাবে পেতে হয়? তাদের ডাটা পেতে হয় তাদেরকে ধরে। একজনকে ধরে তারপর অন্যজনের লোককে হয় না। এবং এদের মোড অফ কনফিডেন্সিয়ালিটি ভিন্ন থাকে। স্নোবল স্যাম্পলিং ইজ এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল। সিস্টেমেটিক অবজারভেশন আগেই বলে রাখি। আপনি আসলে অবজারভেশন করতে পারবেন কিনা, হ্যাঁ? সারাদিন সকাল ৯টা থেকে এই রাত ৭টা পর্যন্ত ওয়েট করলেন। এতক্ষণ আসলেই পারবেন কিনা? বলা যায়, কঠিন। ডাটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি ধরে নিলাম ওই অনুযায়ী করবেন। কোয়ালিটেটিভ কোডিং, থিম জেনারেশন। ওকে, থিম রিভিউ, রিফাইনমেন্ট, থিমেটিক অ্যানালাইসিস করতে চাচ্ছেন। উপরে থিমেটিক অ্যানালাইসিস লাগে না। অ্যান্টিসিপেটেড কন্ট্রিবিউশন এন্ড অ্যাপ্লিকেশন, এটা আসলে কোন চ্যাপ্টার আমি বুঝতে পারছি না। এটা সিগনিফিকেন্স অফ দি স্টাডি বোঝাচ্ছে? অ্যাপ্লিকেশন, অ্যান্টিসিপেটেড কন্ট্রিবিউশন, অ্যাপ্লিকেশন, এটা যদি ফিরোজ স্যারের সেকেন্ড স্ট্রাকচারের চ্যাপ্টার হয়ে থাকে ঠিক আছে, এটা করা যায়, বাট একটু সাজিয়ে নিতে হবে। যেমন কমিউনিটি কন্ট্রিবিউশনের উপরে আপনি দিয়েছেন একাডেমিক কন্ট্রিবিউশন, পলিসি এন্ড প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। একাডেমিক কন্ট্রিবিউশন কি হতে পারে? রিসার্চ টাইমলাইন, এটা ওই যেটা বলেছি ওই অনুযায়ী সাজিয়ে নেবেন, তাহলে ভালো হবে। কারণ এখানে আপনি দিয়েছেন মান্থ ওয়ান, মান্থ ওয়ান, মান্থ ওয়ান, এই তিনটা ঘর। মান্থের নিচে উইক দেওয়ার চেষ্টা করবেন। ওয়ার্ক সাইটেড, এপিএস স্টাইলে ভালো রেফারেন্স স্টাইল, গুড, বাট এপিএস স্টাইলে ওয়ার্ক সাইটেড লেখাটা, বাট রেফারেন্স সেপ্টেম্বরের ১৯, তার মানে হচ্ছে এখানে অনলাইন লিঙ্ক অ্যাক্সেসড। আপনি কি এই সেপ্টেম্বরের ১৯-এ বসেই এই প্রপোজাল রেডি করেছেন? এ তো সাংঘাতিক কর্ম। হ্যাঁ, আসলেই তো। ইস! এত দুঃসাধ্য একদিনে প্রপোজাল করা। এফোর্ট দিন, এফোর্ট দিলে এটা সব ঠিক হয়ে যাবে। ৬২ টা রেফারেন্স মনে হচ্ছে সুযোগ আছে করার, বাট মনোযোগ দিতে হবে। রেফারেন্সের অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্সিং স্টাইল না। অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্সিং স্টাইল দিতে হবে এবং সোর্সেস এর কিছু বিষয় আছে। আপনি চাইলেই সবকিছু সাইট করতে পারবেন না। আমাদের রেফারেন্সের একটা ক্লাস ছিল হাউ টু সাইট সোর্সেস, ওইখানে কি সাইট করতে পারবো, কি সাইট করতে পারবো না সেটার একটা লিস্ট ছিল। এবং যদি এমন কোনো ইনফরমেশন হয় যেটা আমি পেয়ে যাচ্ছি, বাট এটা সাইট করাটা প্রয়োজন, বাট এটার কন্টেইনার বা ইনফরমেশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি কনভে করতে পারছি না, সেক্ষেত্রে ওই ইনফরমেশনটাই নেটে সার্চ করে ভালো একটা জায়গা থেকে ওই রেফারেন্সটা দিতে হবে। যেমন ওয়াই ঢাকা হ্যাজ লেস প্লেগ্রাউন্ড, বিজনেস ইন্সপেকশন বিটি, এটা দিলেন। এইখান থেকে যে ইনফরমেশনটা নিয়েছেন ১৩, আমি কি দেখতে পারি ১৩ কোথায় আছে? না, খুঁজে পাচ্ছি না। আর কোথাও ১৩ নেই। এটা না হলে রেফারেন্সটা হলো না। পুরো রিপোর্টে কোনো রেফারেন্স নেই। এটা একটা বড় জটিলতা। আচ্ছা, পরেরটায় চলে যাই। অনুজ, visual persuasion, assessing influence of political poster, assessing the influence of political poster on voters' behavior, a comprehensive study on Dhaka city, comprehensive study.
ওকে, সাবমিশন ডেট, টেবিল অফ কন্টেন্ট, বাট হ্যাঁ এরকমই, বাট ওই যে টুর্নার যেটা ওই রকম। তাহলে হবে এই যে ইন্ট্রোডাকশনের আন্ডারে যেগুলো সেগুলো বোঝা যাবে, লিটারেচার রিভিউ, মেথোডোলজির আন্ডারে যেগুলো সেগুলো বোঝা যাবে, অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে কি কি সেগুলো বোঝা যাবে। এবং এই অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট বানান তো ভুল, কঠিন অ্যাবস্ট্রাক্টের বানান দিয়েছেন, এবিএস টিআরইউ সিটি, অ্যাবস্ট্রাক্ট টিআরএস সিটি হয় না, এলোমেলো হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে। অ্যাবস্ট্রাক্টটা হবে না, ইন্ট্রোডাকশন থেকে শুরু হবে। টেবিল অফ কন্টেন্ট মাঝখানে থাকবে, রেফারেন্স, ওয়ার্ক শিডিউল, রিসার্চ কোয়েশ্চেন। দেখি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আসার কথা না, ইন্ট্রোডাকশন থেকে দেখি। ইন্ট্রোডাকশনের উপরে টাইটেল লাগবে। গেরি ইয়াঙ্কার বলেছে, জেমস বলেছে, ভালোই তো দেখছি। উম, হুম, ও আচ্ছা এটা একবার দেখেছিলাম। হ্যাঁ, মেজর মেজর কমিউনিকেশন টুল, বায়ার্ড 1974 বলেছে, সত্যি বলেছে। হিস্টোরিক্যাল পলিটিক্যাল পোস্টার, এটা মনে হয় বেশি দেখতে হবে না, ব্যাকগ্রাউন্ড স্টাডি। এখানে পোস্টার, এটা ভালো হয়েছে। ডেভেলপমেন্ট দিয়েছে, এটা লাগে না। দি স্টাডি অ্যাটেম্পটস টু অ্যানালাইজ, এটা এই ব্যাকগ্রাউন্ডে আসবে না। ব্যাকগ্রাউন্ডে আসবে ধরুন পলিটিক্যাল পোস্টার টার্মটা কখন কয়েন্ড হয়েছে, কে করেছে, কোন ইভেন্টে হয়েছে, এর পরবর্তীতে এটা কিভাবে ডেভেলপ হয়েছে। পলিটিক্যাল পোস্টার, ভোটার বিহেভিয়ার, তার মানে ভোটিং এর আগে আসেনি, তার মানে ডেমোক্রেসির আগে আসেনি মূলত। তাহলে ডেমোক্রেসির কথাটাও একটু বলতে হবে ব্যাকগ্রাউন্ডে। রিসার্চ রেশনাল অথবা সিগনিফিক্যান্ট, তিনটে সিগনিফিক্যান্ট পয়েন্ট। এটা ভালো পয়েন্ট। এখানে একটা রেফারেন্স দরকার। দেয়ার ইজ এ গ্ল্যারিং ভয়েড ইন আওয়ার নলেজ অফ দি কমপ্লেক্স ওয়েস। এই যে বললেন আওয়ার নলেজ, এটা কিভাবে যে আপনি রেফারেন্স দিবেন আমি তো বুঝতে পারছি না, কারণ আওয়ার নলেজ বলা মাত্র এটা হয়ে যায় আপনার কমেন্ট বা ওপিনিয়ন। সিগনিফিকেন্স তিনটা পয়েন্ট, কোনো নাই, রেফারেন্স নেই, ছাড়া কঠিন। কোয়েশ্চেন হোয়াট, হাউ, আর টু। ওকে দেখি তো। গুড, 2 নাম্বারটা ভালোই। ওকে, অবজেক্টিভ, স্পেসিফিক। স্পেসিফিক দুটো, দুটো হলে হবে। রিসার্চ কোয়েশ্চেন 5টা, অবজেক্টিভ তো 6টা হওয়া উচিত। লিটারেচার রিভিউ, ওকে। অ্যাকর্ডিং, আইডিয়া, বেসড অন, হ্যাঁ ভালো চেষ্টা করেছেন। নোটেড বাই, হ্যাঁ ডিফারেন্স আছে, আর একটু ভালো হতে পারতো। লাস্টের এদিকে রেফারেন্স একটা ফিলিপে বলেছে, এখানে রেফারেন্স নাই। অ্যাকর্ডিং টু দি ওভারওয়েলম সিটিজেনের থিসিস, রেফারেন্স নাই। ইন সামারি, ওকে। লিটারেচার রিভিউয়ের পর একটা গ্যাপ বলা যাইতো, বলার সুযোগ ছিল, নাই। ক্যাম্বেল, ক্যাম্বেল কি বলছে, জিনিসটা কি? রিসার্চ মেথোডোলজি, এই সেন্টেন্সটা কি ভুল আছে বোধহয়, দেখুন গ্রামার মিলল না। 2বার অ্যাকর্ডিং টু এসেছে, রেফারেন্স তো একটার দেয়া। মেথোডোলজি, দিস চ্যাপ্টার,
এটা তো চ্যাপ্টার আউটলাইন দি কম্প্রিহেনসিভ মেথোডোলজি কমপ্লিট ঢাকা সিটি কোড দিয়ে স্টাডি সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি ডিজাইন এর নেট থেকে নিয়েছেন? আমি তো সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি ডিজাইন ওরকম ভাবে দেখলাম না। হুম, স্ট্যাটিস্টিক্যাল ইনসাইট, ফিজিওলজিক্যাল, হ্যাঁ ওইখানে ইমোশনাল ছিল। গুড, মাল্টি স্টেজ দিয়েছেন যেহেতু গুড। এত গুড দেখলে তো সন্দেহ লাগে, এই এত গুড কিন্তু ব্যাডে রূপান্তরিত হতে পারে খুব অল্প সময়ের মধ্যে। লিমিটেশন দিয়েছেন, ভালো। কিন্তু কি লিমিটেশন? গুড। একটা লিমিটেশন অ্যাড করে নিন, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট কয়েকটা ভোট ইলেকশন যাবৎ দিতে পারেনি, যেহেতু জুলাই আগস্টের মুভমেন্ট সেটা প্রমাণ করেছে। সুতরাং তারা আসলে ঠিক কতটুকু অ্যাটাচ এই কালচারের সাথে সেটা একটা বিষয় হতে পারে। হয়তো অলরেডি দিয়েছেন, না দিয়ে থাকলে বিবেচনা করতে পারেন। গ্যাপটা এখানে এসেছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই এখানে যদি আসে মেথডোলজির আন্ডারে, তাহলে লিটারেচার রিভিউ পরে কি আসবে? এটা ওখানে যাওয়া উচিত তো। রিসার্চ কোয়েশ্চেন ইয়ার এইজ 18 থেকে 30, 31 থেকে 50, 51 প্লাস দিয়ে দিন, তাহলে বেটার হবে। 18 থেকে 30, ঠিক আছে। ব্যাচেলর মাস্টার্স, এটাকে সিম্পল করে ফেলুন তিনটা। এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, অথবা হাই স্কুল, ব্যাচেলর, মাস্টার্স, অথবা হাই স্কুল, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। হাউ অফেন ডু ইউ ভোট ইন ইলেকশন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এজের উপরে নির্ভর করবে। মোস্ট ইলেকশন, সাম, রেয়ারলি, নেভার। এই ক্ষেত্রে একটু জটিল। আপনি যে ইলেকশন বলছেন, ন্যাশনাল লেভেল ইলেকশনের কথা বলছেন নাকি আরো তো লেভেলের ইলেকশন আছে, হয়তো আপনি বলে ফেলেছেন। তো ওইটা কোয়েশ্চেন ইয়ারে উল্লেখ করাটা ভালো। হ্যাঁ, যে কোন টাইপের ইলেকশনে এসে কতবার ভোট দিচ্ছে। হুম, স্টার, তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। উম, মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে। ডিবেটেড, পলিটিক্যাল সুটেবল, ভিজুয়াল কন্টেন্ট, এটা তো এই যে 14 নাম্বারটা কি কোশ্চেন? কারণ এই পলিটিক্যাল ওয়ার্ক শিডিউল সেপ্টেম্বর, 4টা ভাগ করলে ভালো হয়। কারণ দেখা যাচ্ছে যে আদারওয়াইজ নভেম্বরের 25-এ আপনার এই 4 ধরনের কাজ করতে হবে: ডাটা কালেকশন, থিম অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, রাইটিং দি ড্রাফট ভার্সন অফ দি রিপোর্ট, অ্যাড্রেসিং। তো ওই অনুযায়ী সাজানোর চেষ্টা করুন উইক উইক দিয়ে, তাহলে এটা কনফ্লিক্টিং হবে না। রেফারেন্সেস, খুব সুন্দর রেফারেন্স, ভালো হয়েছে। আরেকটু রেফারেন্স লাগতো, রেফারেন্সটা মনে হচ্ছে ইনএডিকুয়েট হয়েছে। 9টা,
করা যায়। রিসার্চ প্রপোজাল স্টেটমেন্ট, এইটা শেষ করে বাকিগুলো আবার আরেকদিন দেখব। রিসার্চ প্রপোজাল স্টেটমেন্ট, ডিজিটাল ডিভাইড ইন এডুকেশন স্টাডি, অ্যাপ্লাইড রিসার্চ প্রপোজাল স্টেটমেন্ট, অ্যাপ্লাইড রিসার্চ প্রপোজাল স্টেটমেন্ট লাগবে না। সাবমিটেড টু কোড, সাবমিটেড বাই, নামের পাশে লিখে দেবেন কে কোন পেজ পর্যন্ত করেছেন, লাইন পর্যন্ত, টেবিল অফ কন্টেন্ট। হ্যাঁ ভালো। এটাও কি ম্যানুয়াল নাকি এটা অটো? স্যার এটা অটো। আচ্ছা, independent 3.1 associated dependent editing design worksheet conclusion reference. Okay. Introduction, background with the study. ডিজিটাল ডিভাইড, তাহলে ডিজিটাল এবং এডুকেশন এবং অনলাইন লার্নিং এই তিনটে জিনিস বাংলাদেশে পৃথিবীতে কিভাবে আসলো এবং বাংলাদেশে কিভাবে আসলো, both in terms of term and development. নাই, এটা একটা ডেভেলপমেন্টের টার্ম হতে পারে। হ্যাঁ, এটা